যেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, প্রথমত আপনাদেরকে তিনটা ঘটনা বলি। আমি ইনশাআল্লাহ 25 থেকে 30 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করবো, তারপর সত্যি বলবেন। আচ্ছা, প্রথমত শিক্ষা ব্যবস্থার কথা আপনাদেরকে বলি। আপনারা তো সবাই শরীফ শরীফার গল্প শুনেছেন, তাই না? কথা তো পরিষ্কার আমার কথা, ওকে। আচ্ছা, শরীফ শরীফার গল্প তারা বাদ দিচ্ছে, এটাও তো জানেন আশা করি। তো এটা অবশ্যই আমরা সাধারণ কিছু মুসলমান, মানে সাধারণ ছাত্ররা, যারা আমরা একদম ন্যূনতম নিজের পকেটের অল্প কিছু কয়েকশো টাকা দিয়ে লিফলেটিং, পোস্টারিং করা, কাজকর্ম করা, কথাবার্তা বলা, ফেসবুক পোস্ট দেওয়ার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে শরীফ শরীফার গল্প তারা বাদ দিতে বাধ্য হচ্ছে। এই জিনিসটা অবশ্যই আমাদের একটা অর্জন, আলহামদুলিল্লাহ। কিন্তু সাথে সাথে একটা কনসার্নের ব্যাপার আছে। কনসার্নের ব্যাপার হচ্ছে যে তারা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই করছে রূপান্তরমুখী। রূপান্তরমুখী মানে হচ্ছে মেহেদী ভাইয়ের খুবই সুন্দর একটা আলোচনা আছে, ডক্টর মেহেদী হাসান, আপনারা চিনেন অনেকেই। তো ওনার ওই আলোচনাটা আপনারা দেখতে পারেন যে তারা শিক্ষক সহায়িকা, মানে শিক্ষকরা কিভাবে পড়াবে সেটা এবং পাঠ্য বইয়ের রূপরেখা। এখানে তারা বলছে যে জেন্ডার নিয়ে, এই যে পুরুষ এবং মহিলাদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে এবং পুরুষদের আলাদা কাজ থাকে, মহিলাদের আলাদা কাজ থাকে, এই পুরো ব্যাপারটার ব্যাপারে একটা কনফিউশন তৈরি করে দিতে হবে ছেলেদের মধ্যে, ঠিক আছে? আপনারা ক্লাস 2-3 এর বইয়ে দেখবেন যে তারা দেখাচ্ছে একজন মা হুন্ডা চালাচ্ছে কিন্তু বাবা ঘরে বাসন কোসন মারছে, ঠিক আছে? তো তারা পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই বানাচ্ছে রূপান্তরমুখী। তো আপনি যদি শরীর গল্পটা বাদও দেন, তারপরেও যদি একটা ছেলে এই শিক্ষা ব্যবস্থা আসে, সে বের হবে এই এলজিবিটির পক্ষে একটা মনোভাব, ঠিক আছে? সে হয়তো সরাসরি ট্রান্সজেন্ডারিজম সরাসরি ট্রান্সজেন্ডার হয়ে যাবে না, কিন্তু সে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলবে। যখন আপনি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বলবেন, সে আপনাকে জঙ্গি মনে করবে, সে আপনাকে মূর্তি মনে করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমত গেল শিক্ষা ব্যবস্থার কথা। দ্বিতীয়ত 2014 সালে, আজকে থেকে 10 বছর আগে, বাংলাদেশে মোট 12 লক্ষ গর্ভপাত হয়, 12 লক্ষ গর্ভপাত। এবং ওই সময় এই দেশে স্ট্যাটিক্স হয় না, কারণ গর্ভপাত বাংলাদেশে নিষিদ্ধ। কিন্তু ওই সময় একটা গোপন স্ট্যাটিক্স যুগান্তরের পত্রিকা এসেছে যে 12 লাখ গর্ভপাত হয়েছে। তো এই 12 লাখ গর্ভপাতের মধ্যে বেশিরভাগ হচ্ছে অবিবাহিত মেয়েদের গর্ভপাত, ঠিক আছে? তো আপনি চিন্তা করুন 2014 সালে আমাদের যাদের বুঝছিল সময়টাতে, আমাদের সমাজ আরো বেশি শালীন ছিল না এখনের চেয়ে। তখন মেয়েরা টি শার্ট পরে ঘুরতো না, গলায় ওড়না পরতো না। তারপর আগে চেয়েও আমরা সমাজের মধ্যে স্বাধীনতা বেশি দেখতাম, নষ্টামি কম দেখতাম। 10 বছরে নষ্টামিটা অনেক বেড়ে গেছে। তো চিন্তা করুন, যে সময় নষ্টামি কম ছিল সমাজে, সেই সময় 12 লক্ষ গর্ভপাত, মানে প্রতি 30 মিনিটে একটা। এবার চিন্তা করুন কত গুণ বেড়ে যাওয়ার কথা আজকে অবিবাহিতদের গর্ভপাত, তাই না? তার মানে কি আমাদের সমাজে ব্যাপকভাবে জিনা, ফাহিশা এই জিনিসপত্রগুলো ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর যে ঘটনাটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে কিছুদিন আগে ফরিদপুরে একটা ঘটনা আপনারা শুনেছেন সবাই। এই 14 এপ্রিল যে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে 2 জন মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করে ফেলেছে এই সংখ্যালঘু হিন্দুরা, রাইট? সো এখন সাপোজ এই মুসলিম শ্রমিকরা আসলে মন্দিরে আগুন দিল, একটা সংখ্যালঘু সম্প্রদায় কি করবে এই জায়গায়? তারা কি মেরে ফেলবে নাকি তারা পুলিশের কাছে যাবে? পুলিশের কাছে যাবে, তাই না? পুলিশের কাছে যাবে, কোর্টের কাছে যাবে, এভাবে করবে। কিন্তু দেখুন তারা কতটা, মানে 90% মুসলমানের উপরে শক্তিশালী মনে করছে নিজেদেরকে, তারা নিজেরা গিয়ে মেরে ফেলছে এবং এই মুসলমানরা প্রতিবাদে মিছিল করছে, তাদের উপরে গুলি করা হচ্ছে, তাই না? তাদেরকে মারা হচ্ছে। পরবর্তী দেখা গেল কি 2 জন শ্রমিককে কাজটা করেন নাই এবং তাদেরকে শুধুমাত্র মানে কোনো কারণ ছাড়া হত্যা করা হয়, জাস্ট অভিযোগগুলো হত্যা করে ফেলা হয় এবং তার কোনো বিচার হয় না। তাহলে এই যে 3টা ঘটনা, একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় তারা আমাদের জেনারেশনকে নাস্তিক, এলজিবিটি ইংলিশে পরিণত করছে। 2 নম্বর হচ্ছে আমাদের সমাজে ব্যাপক পরিমাণে জিনা, মোরাল কারাপশন বাড়ছে। 3 নম্বর হচ্ছে আমাদের জীবনের, আমাদের মুসলমানদের জীবনের রক্তমূল্য কমে যাচ্ছে এবং তারা আমাদের কি যেভাবে ইচ্ছা সেভাবে হত্যা করতে পারছে। এই 3টা ঘটনার প্রেক্ষিতে আমরা কিছু বাস্তবতা বুঝি, যে বাস্তবতাগুলো আজকে এই মুহূর্তে বাস্তব, গত 10-20 বছর ধরে বাস্তব ছিল, আগামী 50 বছর ধরেও বাস্তব থাকবে। প্রথম বাস্তবতা, আমাদের সমাজে ক্রমশ সেকুলারিজমের প্রভাব বাড়ছে এবং ইসলামের প্রভাব পড়ছে। সেকুলারিজমের প্রভাব বাড়ছে মানে কি? শিক্ষা ব্যবস্থায় কি পড়ানো হবে সেটা ঠিক করছে সেকুলাররা, মিডিয়ায় কি দেখানো হবে সেটা ঠিক করছে সেকুলাররা,
ইভেন আপনার যদি একটা রাস্তায় নামেন, এখানে একটা মানববন্ধন করেন, এই মানববন্ধন করার পর সাপোজ আপনি মানববন্ধন করলেন যে ট্রান্সজেন্ডারিজমের বিরুদ্ধে, প্রথম আলো ডেইলি স্টার আপনাকে দেখাবে যে একজন ধর্মান্ত উগ্রবাদী তারা পিছিয়ে পড়া মানুষদের অধিকারের বিরুদ্ধে কথা বলছে, ঠিক আছে? তো সাধারণ মানুষের কাছে সেকুলাররা আপনাকে কিভাবে দেখাবে এই জিনিসটা সেকুলাররা নিয়ন্ত্রণ করছে, ইসলামের প্রভাব এখানে কমছে। দুই নম্বর যে বাস্তবতা সেটা হচ্ছে আমাদের এখানে আমরা মুসলিমরা বলতে সেটা আপনি নন প্র্যাকটিসিং পার্সন মুসলিম হোক, বিশেষ করে আমরা যারা দিন পালন করার চেষ্টা করি, দিনকে ভালোবাসি, দিন নিয়ে কথা বলতে চাই, আমরা বিশেষভাবে দুর্বল আমাদের ভূখণ্ডে, ঠিক আছে? এবং আমরা নিয়ন্ত্রিত করি, আমরা নিয়ন্ত্রণ করি না। আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে দেখানো যায় মিডিয়ায়, এবং সেই হিসেবে আমাদেরকে জেলে নেওয়া যায়, হত্যা করা যায়, আমরা কোনো অপরাধ করি বা না করি, ঠিক আছে? আমরা তো শুধু যদি আমাদের কোনো একটা ইস্যুতে কথাও বলি, তারপরে আমাদের সাথে এটা করা সম্ভব। তিন নম্বর হচ্ছে আমাদের তরুণ সমাজের মধ্যে ব্যাপক পরিমাণ ফাহিশা বাড়ছে এবং তাদের ধর্ম থেকে দূরত্ব বাড়ছে। তো এটার কারণে কি হবে, পরের জেনারেশনে কি হবে? এই সমাজে, এই সোসাইটিতে তারা ব্যাপকভাবে জিনা করছে, পরের জেনারেশন কি করবে? এর চেয়ে খারাপ কি হবে? তারা সমকামিতা করবে, তাই না? তারপর এখন তারা দিনের রুলিংসকে বার্তা দিচ্ছে না, পরের জেনারেশন কি করবে? তারা দিনকে অস্বীকার করবে যে না, আমি আল্লাহ রাসূলকে মানি, আমি আমার আরবি নামটাকেও মানি না, মুসলিম নাসরিন নাম করবে, ঠিক আছে? তো কারণ এর চেয়ে খারাপ এটা বাধার কিছু হওয়া সম্ভব না। তারপর দিনার চেয়ে খারাপ, প্রভু দিনার চেয়ে খারাপ সমকামিতা বাধার কি হবে, তাই না? তারপর পরের যে বাস্তবতা সেটা হচ্ছে আমাদের প্রশাসন, আমাদের এলিটরা, আমাদের সুশীল সমাজ, তারা কখনো মুসলমানদের পক্ষ অবস্থান নিবে না এবং নেয়নি এখন পর্যন্ত, অ্যাজ লং এজ মুসলমানরা তাদেরকে বাধ্য না করে, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তারা আমাদের পক্ষে অবস্থা নেবে না, বরং তারা আমাদের বিপক্ষে অবস্থা নেবে। তো এই যে বাস্তবতাটা যে আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন, এখন আমরা যখন বলছি যে আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন, এটার মানে কি বাংলাদেশের 90% মুসলমানকে তারা মেরে ফেলবে? না, সেটা না। আপনার যদি একটা মুসলমান জনসমাজ আছে যাদের কারো কারো আরবি নাম আছে, ঠিক আছে, যাদের বাপদাদা মুসলিম ছিল কিন্তু তারা বিশ্বাস করে কুফর, ঠিক আছে, তারা ইচ্ছা মতো তারা জিনা ফাহিশা এটা তাদের মতো ভয়াবহ, আপনি কি সেই সমাজকে একটা মুসলিম সমাজ বলতে পারবেন? সেটাকে মুসলিম এই দিক থেকে, এবং অবশ্যই যারা দিন পালন করছে তাদের জীবনটাও হুমকির মুখে। তো এইভাবে করে আমরা যে বাস্তবতাটা দেখি সেটা হচ্ছে যে আমাদের মুসলমানদের ঈমান নিয়ে এবং যারা আসলে দিন পালন করতে তাদের জীবন নিয়ে বাঁচাটাও আমাদের এখানে কষ্ট হয়ে যাচ্ছে। তো এবং এই জিনিসটা দিনকে দিন বাড়বে। এই যে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে অনেক ধরনের দিন ইনিশিয়েটিভ, অনেকে অনেক কাজ করছে, তাই না? অনেক কিছু হচ্ছে বাংলাদেশে, আপনারা অনেকে নাম হয়তো করতে পারবেন। কিন্তু এই যে বাস্তবতাটা যে আমাদের দিন পালনের সুযোগটা কমে আসছে, সংকীর্ণ হয়ে আসছে, এবং মুসলমানদেরকে ইচ্ছা মতো এখানে ব্যবসা তা করা যাচ্ছে এবং ফায়সা বাড়ছে, এই কোনোটার কোনো ফলাফল দেখা যাচ্ছে, মানে এই জিনিসটা কোনোটা কমে আসছে না, ঠিক আছে? এই বাস্তবতাগুলো দিনকে দিন আরো খারাপ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এতদিন ধরে আমরা যা করে আসছি, যে কাজগুলো আমরা করে আসছি সেই কাজগুলো দরকার, আমরা কেউ অস্বীকার করছি না যে অবশ্যই বিভিন্ন যে দলীয় ইনিশিয়েটিভের কাজগুলো এগুলো দরকার, যতক্ষণ না সেগুলো কুফর হারামের কাজ না করছে, ঠিক আছে? তো এই কাজগুলো, যে কাজগুলো তারা আমরা অলরেডি করছি, যে হালাল কাজগুলো, এই জিনিসপত্রগুলোর মাধ্যমে সমাধান হচ্ছে না, তার মানে আমাদের এখানে নতুন করে ইনিশিয়েটিভ আসার দরকার আছে। আচ্ছা, তো আমাদের এই যে বাস্তবতা, আমাদের মুসলমানদের অস্তিত্বের হুমকি, এটার পিছনে দুইটা কারণ মূলত। একটা কারণ হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী, সেটা হচ্ছে সেকুলাররা, কালচারাল এলিটরা। এরা কারা? এরা হচ্ছে যারা আমাদের পাঠ্য বইগুলো লিখে, যারা আমাদের মিডিয়াগুলো চালায়, ঠিক আছে? তারপর যারা এই বয়ান নির্ধারণ করে, যেমন 5ই মে শাপলার আন্দোলনটাকে, 5ই মে যে নাস্তিকদের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়, এটাকে সাধারণ ছাত্ররা কিভাবে দেখবে বা সাধারণ মানুষ কিভাবে দেখবে, এই জিনিসটা যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে কালচারাল এলিট, ঠিক আছে? এরা শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, এই জিনিসপত্রগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এবং আমাদের পাশে যে প্রতিবেশী দেশ ভারত, তাদের ইন্টারফারেন্স আমাদের দেশে আছে। প্রথমত তাদের ষড়যন্ত্র, দ্বিতীয়ত আমাদের মুসলমানদের অক্ষমতা, আমাদের মুসলমানদের সামরিক শক্তি না থাকা। এখন আপনারা শত্রুদের ষড়যন্ত্র নিয়ে অনেক কথা শুনেছেন, আমরা ফেসবুকে পোস্ট দেখেছেন, এগুলো নিয়ে আমি আবার কথা বলতে চাই না, কারণ মানে শত্রুদের বিরুদ্ধে কথা বলা অনেক মজা, ঠিক আছে? ভারতকে, সেকুলারদেরকে গালি দেওয়া অনেক সহজ এবং তাদের বিরুদ্ধে গরম গরম পোস্ট দেওয়া অনেক সহজ, কিন্তু এটা সমাধান নিয়ে কাজ করা, দীর্ঘমেয়াদী একটা কাজে লেগে থাকে, এই জিনিসটা কঠিন, ঠিক আছে? তো আপনারা শত্রুদের ব্যাপারে অনেক শুনেছেন যারা ষড়যন্ত্র করে। তো সমাধান নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই এখানে, যে আমরা যা করছি এই জিনিসটার বর্তমানে যে প্রেক্ষিতে আমাদের সামনে এখানে দুটো অপশন। একটা হচ্ছে আমরা যা করবো তা করেই যাবো, ঠিক আছে, যা করছিলাম এতদিন, কেউ কেউ হয়তো কিছু দিন ইনিশিয়েটিভ আছেন, বাকি প্রায় সবাই যে আমরা তেমন কিছু করছি না, আমরা এইভাবে বসে রাখতে পারি, এটা একটা, অথবা আমরা কিছু কাজ করতে পারি, কিছু ইনিশিয়েটিভ নিতে পারি। কিসের জন্য আমরা ইনিশিয়েটিভ দেবো?
সেটা হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক শক্তি না থাকে, এটার পিছনে মূল কারণ। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে আমাদের রাষ্ট্র ক্ষমতা ইসলাম নাই, এই জন্য আমাদের রাজ্য সমস্যা, তাই না? আমরা যাই করি না কেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম না থাকলে কিভাবে হবে? এই জিনিসটা মানে আমাদের ভূমিতে এই কথাটাতে ভুল, সেটার একটা বাস্তবতা আছে। সেটা হচ্ছে আপনারা হাদি শরীয়তুল্লাহর নাম তো শুনেছেন সবাই, তাই না? হাদি শরীয়তুল্লাহ উনি এই ভূখণ্ডে, আমাদের এই বাংলা ভূখণ্ডে উনি এমন ভাবে এখানে একটা নিয়ম প্রতিষ্ঠা করেছিলেন যে এখানে মুসলমানরা দিন পালন করতো, তাদের কথা শুনতো, যদিও কাগজে কলমে এটা এটা ব্রিটিশদের আন্ডারে ছিল এই ভূমিটা। ঠিক আছে, হাদি শরীয়তুল্লাহ তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেননি, তাদের ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু ওখানে উনি এমন একটা জেনারেশন তৈরি করেছিলেন, এমন একটা সমাজ তৈরি করেছিলেন যারা দিনের উপর ছিল এবং তারা ওলামাদেরকে এবং হাদি শরীয়তুল্লাহ যে ফরাজি আন্দোলন সেই সিলসিলাটাকে তারা ফলো করতো। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে সামাজিক শক্তি। সামাজিক শক্তির সংজ্ঞা যদি আমরা বলি, সেটা হচ্ছে জিন শার্প উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, উনি একটা কথা বলেছেন যে সামাজিক শক্তির মানে হচ্ছে যে আপনি অন্যের আচরণকে, যেমন আমরা মুসলমানরা প্র্যাকটিসিং না, আমরা সাধারণ মুসলমানদের বা সেকুলারদের আচরণকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার সক্ষমতা। ঠিক আছে, যেমন এই যে আপনি চিন্তা করুন, বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে হামাসের সাপোর্টার না, হামাসের সাপোর্টার, তাই না? এবং আপনি বাংলাদেশের মানুষও হামাসকে সমর্থন করে, ফিলিস্তিন আন্দোলনকে সমর্থন করে। এই জন্য আপনি দেখবেন মিডিয়াগুলো হামাসকে কোনো খারাপ কথা বলে না। ঠিক আছে, তারা হামাসের বিজয় দেখায়, ইসরায়েল কত খারাপ অবস্থা আছে এগুলো দেখায়। কিন্তু সেম জিনিসটা আফগানিস্তানে হয়েছে, সেম রকমের যুদ্ধ। ঠিক আছে, যে বাইরে থেকে এক গোষ্ঠী এসে আপনার ভূমি দখল করে নিয়েছে, আপনি যুদ্ধ করছেন তার বিরুদ্ধে, কিন্তু তারা তাদেরকে কিভাবে দেখাবে? কারণ তারা ওই জিনিসটা সেকুলারদের ন্যারেটিভে দেখায়, কিন্তু মুসলমানকে তারা কোনো একটা বিষয়ে পরিবর্তন করতে পারে না, তখন তারা বাধ্য হয় তাদের পক্ষে ভালো কথা বলতে। ঠিক আছে, সো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের যে কাজগুলো এগুলোকে নিয়ন্ত্রণ করা, যেমন সেকুলাররা চেয়েছিল তারা শরীর চর্চার গল্প বলাবে। ঠিক আছে, কিন্তু আমাদের আন্দোলন কথাবার্তার মাধ্যমে তারা শরীর চর্চার গল্প বাদ দিতে বাধ্য হচ্ছে। এই জিনিসটা হচ্ছে সামাজিক শক্তি। ঠিক আছে, এবং এটা হচ্ছে সামাজিক শক্তির একটা ছোট রূপ। কেন ছোট রূপ? ধরুন আপনি বাংলাদেশে যে কাজই ভালোভাবে করতে চান, আপনার সামাজিক শক্তি লাগবে। যেমন এলজিবিটি নিয়ে আমাদের কি করার কথা ছিল? আমাদের করার কথা ছিল আমরা একটা সুশীল সমাজ থাকবে, কনজারভেটিভ রক্ষণশীল সুশীল সমাজ, তারা প্রতিবাদ জানাবে, আমরা দাবি নিয়ে যাব, আমরা প্রতিবাদ করবো এবং জায়গায় সামাজিক প্রেশার কি এদের কাজ বন্ধ করে দেবো। তসলিমা নাসরিনকে যেভাবে দেশ থেকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছিল তসলিমা নাসরিন, এদের এই যে যারা এলজিবিটি প্রচার করছে, ব্র্যাক বন্ধু, এদেরকেও আমরা দেশ ছাড়া করার সক্ষমতা থাকার কথা ছিল। যদি আমাদের সামাজিক শক্তি থাকতো আমরা এই কাজগুলো করতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারছি না, যার কারণে আমরা কি করছি? আমরা লিফলেট বিতরণ করছি, হয়তো ফেসবুকে পোস্ট দিচ্ছি, এরকম কাজগুলো আমাদের করতে হচ্ছে। আমরা যেটা আসলে করার দরকার ছিল সেটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ওই শক্তিটা নেই। এবং এই যে শক্তিটা তৈরি হওয়ার পরে এটাকে নির্দিষ্ট কোনো লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসটা হচ্ছে সামাজিক শক্তি। কয়েকটা প্রশ্নের উত্তরে আপনারা বুঝবেন যে সমাজে কার সামাজিক শক্তি আছে, কার সামাজিক শক্তি নাই। যেমন আমরা কি সমাজে শক্তিশালী কিনা, আমরা আমাদের কথা প্রতিষ্ঠা করতে পারি কিনা, নাকি সেকুলাররা পারে? অবশ্যই সেকুলাররা পারে, আমরা পারি না। তারপর ইতিহাসের বয়ান, আপনি শাপলার আন্দোলনকে কিভাবে দেখবেন, তার আগে মুসলিমদের এই যে আওরঙ্গজেবটা কিভাবে দেখবেন, এই ধরনের ব্যাপারগুলো। তারপর ট্রান্সজেন্ডারিজমকে কিভাবে দেখবেন। তারপর মিডিয়াতে একদল মুসলিমের আন্দোলনকে, যেমন এই যে শাপলার সময় যখন হেফাজত আন্দোলন করে, তখন প্রত্যেকটা মিডিয়া দেখায় যে অল্প কিছু মানুষ ঢাকায় আসছে, তারা তাণ্ডব করছে। ঠিক আছে, তারা গাছ পুড়িয়ে দিচ্ছে, তারা কি বলে মহিলা সাংবাদিকরা আক্রমণ করছে, এই ধরনের কথাবার্তা তারা প্রচার করে। কিন্তু আসলে যে এই নাস্তিকরা তারা যে আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে এবং এটার কারণে বাংলাদেশের সব মুসলিমদের খুশি উঠছে, এই জিনিসটা তারা দেখাবে না। কেন দেখাবে না? কারণ এই যে হেফাজত বা যারাই আছে, যারাই আন্দোলন করতে চায়, তাদেরকে তাদের জঙ্গি হিসেবে দেখাতে হবে, রাইট? এবং সাধারণ মানুষ অন্তত বর্তমান জেনারেশন যাতে এই জিনিসটাকে বিশ্বাস করে। আচ্ছা, সো এই যে সক্ষমতাগুলো কথা আপনাদেরকে বললাম, এটা সামাজিক শক্তি এবং আপাতত এটা অর্জন করাই হচ্ছে আমাদের প্রথম কাজ। আপনি যে কোনো কাজ করতে চান, আপনি কিছু বলতে পারেন যে ভাই আমরা কি শরিয়া প্রতিষ্ঠার কাজ করবো না, ভাই আমরা কি ইসলামোফোবিয়া নিয়ে একটা ক্লাব করবো না, এই ধরনের অনেকগুলো কথা বলা যায়। আপনি যেটাই করতে চান না কেন, সেটার জন্য আপনি এই সামাজিক শক্তিটা লাগবে। আপনি যেটাই করতে চান, ঠিক আছে, যেটাই ভালোভাবে করতে চান। চিন্তা করুন ডক্টর সারওয়ার কিন্তু সেই অর্থে যে আমরা যেভাবে ইসলামিস্ট করি, ইসলামপন্থী করি, উনি কিন্তু সেরকম ইসলামপন্থী না, তাই না? উনি এমন একটা বিষয়ের বিরুদ্ধে কথা বলেন, সেটা কি সমকামিতা, যেটা বাংলাদেশের মানে 99% মানুষ মানে না, সেটাকে খারাপ মনে করে, ইভেন হিন্দু খ্রিস্টানরাও সেটার বিরুদ্ধে কথা বলছে। এবং এটার কারণে ওনার বিরুদ্ধে ওরা লবিং করছে, ওনার আইডি রিচ ডাউন করে দিচ্ছে, ওনাকে বারবার হুমকি দিচ্ছে ওরা, এবং ওনার বিরুদ্ধে মামলাও করছে।
তাই না? অথচ উনি এমন একটা বিষয় কথা বলছে যেটা খুব নিরীহ একটা বিষয়, যে এলজিবিটি সমকামিতা, এই জিনিসটা আমাদের বাংলাদেশে কেউ গ্রহণ করবে না, তা সত্ত্বেও। তো এই জন্য আমাদের এই কাজ, এই সামাজিক শক্তিটা অর্জন করতে হবে। তো সামাজিক শক্তি অর্জনের পন্থাটা কি? সামাজিক শক্তি অর্জনের পন্থা হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া, কারণ আমাদের মিডিয়া নাই, আমাদের সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে আমাদের মিডিয়া, তাই না? যে কোনো মুসলিমের মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া, কারণ মেইন স্ট্রিম মিডিয়া গুলো এগুলো সেকুলার বা সরকার পরিচালনা করে, তাই না? সো এই সোশ্যাল মিডিয়ার কাজে লাগিয়ে একটা মানে সেকুলারদের বিরুদ্ধে সমাজটাকে বা যে কোনো বয়ানকে দুই ভাগে ভাগ করে দেওয়া, হয় আপনি সেকুলারিজমের পক্ষ অথবা ইসলামের পক্ষ, ঠিক আছে? এই মেরুকরণটা তৈরি করা সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে? এবং তাদেরকে এক্সপোজ করা, বিপরীত মতগুলোকে দমন করা, এই কাজটা আমরা সবাই করি। এবং এই কাজটা যদি আমরা বন্ধ করে দিই, এখানে যারা আছে সবাই, তাও আমাদের এই কাজটা অনলাইনে চলতে থাকবে, যেভাবে প্রতিটা ক্ষেত্রে হচ্ছে, তাই না? আমরা চাই না আসলে হচ্ছে, কিন্তু যে জায়গায় আসলে কাজ হচ্ছে না সেটা হচ্ছে অফলাইন কাজ, সামাজিক কাজ, ঠিক আছে? যেটা হচ্ছে সমাজে বাস্তব দুনিয়ায় করতে হবে, যেটা আমরা বলছি ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিজম। প্রথমত ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিজম কি সেটা বলা আগে আপনারা তো মোটামুটি সবাই জানেন যে অ্যাক্টিভিজম মানে আমরা আপাতত কি বুঝাচ্ছি। এই যে লিফলেটিং করা, পোস্টারিং করা, মিছিল করা, তারপর মানুষকে পানি খাওয়ানো, এই যে কাজগুলো আছে, এগুলো করে আমার কি কাজ? অনেক সময় এই যে প্রায় সময় ভাই, বিভিন্ন ভাইরা বলেন, ভাই আমি কি আমরা যদি জিনার বিরুদ্ধে লিফলেটিং করি, জিনা কি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে? বা আমি মানুষকে পানি খাওয়ালে কি কাজ হবে, কি পরিবর্তন আসবে সমাজে, তাই না? সো এগুলো থেকে কি উপকারটা হবে এই যে সামাজিক অ্যাক্টিভিজম করে, তার কিছু উদাহরণ আপনাদেরকে দিই। আচ্ছা, প্রথমত আমাদের সামষ্টিক শক্তি তৈরি হবে। সামষ্টিক শক্তি কিভাবে? ধরেন আপনাদের এলাকায় কোনো কাজ নেই, এখন এই যে কোনো ভাই সাপোজ এই ভাইকে তুলে নিয়ে গেল, ঠিক আছে? এই ভাইকে নিয়ে গেল এবং বললো যে এই ভাই জঙ্গি। এখন এই ভাই যদি আপনাদেরকে কল দেয়, আপনারা কেউ কি আসবেন? অনেকে আসবেন, অনেকে আসবেন না, তাই না? অনেকে বলবেন যে না না আমি ঝামেলা করতে চাই না। কিন্তু ধরুন আপনাদের একটা ক্লাব আছে, ঠিক আছে? এবং ক্লাবের মাধ্যমে আপনারা একসাথে কাজ করেন, উঠা বসা করেন, খাওয়া দাওয়া করেন, নিজেদের মধ্যে একটা একসাথে ঝগড়াঝাটি মারামারিও করেন মাঝে মধ্যে, ঠিক আছে? তো এইভাবে করে করে আপনাদের মধ্যে যদি একটা সম্পর্ক তৈরি হয় এবং সবাই একই চিন্তা, একই লক্ষ্যে কাজ করেন, একই সাথে দেখা সাক্ষাৎ করেন, তাহলে আপনারা সবাই ভাইয়ের জন্য আসবেন। তখন আপনার নিজের জীবনের চেয়েও এই ভাইয়ের জীবনটা আপনি বেশি গুরুত্ব দেবেন, তাই না? ঠিক সেই জিনিসটা আমরা সাহাবাদের সময় দেখি যে একজন সাহাবা তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, ওনার পানি লাগবে। একজন সাহাবা পানি নিয়ে আসছেন, উনি বলছেন না আমাকে না, পাশের জনকে দাও। পাশের জনের কাছে না, উনি বললেন যে পাশের জনকে দাও। পাশের জনের কাছে নিতে নিতে দেখলো যে সেও মারা গেছে, তারপর দ্বিতীয় জনের কাছে আসার পর সেও মারা গেছে, প্রথম জন মারা গেছে, ঠিক আছে? উনি মৃত্যুর আগ মুহূর্তে ওনার ভাইকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। কেন? কারণ ওনারা একসাথে দাওয়া করেছেন, একসাথে যুদ্ধ করেছেন, একসাথে কষ্ট করেছেন, তাই না? একসাথে ভাবসা করেছেন। সো এগুলোর কারণে নিজেদের মধ্যে বন্ডিং তৈরি হয় এবং এইভাবে করে আমাদের একটা সামাজিক শক্তি তৈরি হবে। ধরেন আপনারা সবাই মিলে যদি একটা কাজ করতে পারেন এই জায়গায় আপনারা একটা শক্তিশালী ফোর্স হয়ে যাবেন। একজনকে ধরলে বাকিরা সবাই এগিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে তারা সবসময় চাইবে আমাদেরকে বিচ্ছিন্ন রাখতে, ঠিক আছে? বিচ্ছিন্ন, এই যে যেমন মডার্ন স্টেট আসার পরে যখন এই যে খেলাফার পতন হলো বা বিভিন্ন রোম পারস্য এদের সবার পতন হলো, নতুন নতুন রাষ্ট্র তৈরি হলো, তখন দেখা গেল যে এই যে গোত্র সিস্টেম ছিল না, গোত্র সিস্টেমটা ভেঙে দেয়। আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন কে দিয়েছিল? আবু তালেব, রাইট? কেন দিয়েছিল? কারণ তাদের গোত্রকে রক্ষা করতে হবে, তাই না? আমার নিজের পরিবারকে রক্ষা করতে হবে, এই ধরনের একটা মাইন্ডসেট। এখন আপনাকে যদি সরকার চুক্তি বলে আপনার বাবা ভাই আপনাকে ঘর থেকে বের করে দেবে, তো আপনার এখানে ওই শক্তিটা আমাদের নাই, ঠিক আছে? আমাদের সবার ধরেন আমাদের এনআইডির মাধ্যমে আমাদের পরিচয়, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের যা কিছু আছে এটা সরাসরি গভর্নমেন্টের কাছে। আজকে আমাকে ধরুন, আমাকে বাঁচানোর কেউ নাই। তো সেটাই আমি যদি এরকম একটা সংঘবদ্ধ শক্তি হতে পারি, যে জিনিস আমি কাজ করতে পারি। যেমন আপনি কি এখন ধরেন শরিয়ার প্রতিষ্ঠার জন্য আপনি একটা দল করবেন, এই দলটা কি কাজ করতে পারবে বাংলাদেশে? পারবে না, কারণ আপনি আজকে কাজ শুরু করেন, কালকে আপনাকে ধরে নিয়ে যাবেন। হইলে আপনার গোপনে করতে হবে, আর প্রকাশ্যে করলে আপনি সেটা করতে পারবেন না। এই একটা জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে, সমাজে দাঁড়ানোর সুযোগ আছে, সেটা হচ্ছে সামাজিক বিষয়ে কাজ করবে। তো সেটার মাধ্যমে যদি আমরা বোধ হতে পারি, আমাদের একটা শক্তি তৈরি হবে। তৃতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি সামাজিক কাজ করবেন, যে কোনো সামাজিক কাজ ইফেক্টিভলি করার জন্য আপনার একটা কি ক্লাব দরকার, একটা সামাজিক সংগঠন দরকার। কেন? কারণ হচ্ছে সাপোজ আপনি লিফলেট বিতরণ করবেন, এক ভাই জানে যে লিফলেট থেকে কম দামে পাওয়া যায়, আরেক ভাই জানে লিফলেট যে স্টোরটা বেশি থাকে সেটাকে লিফলেট দেওয়া যাবে, আরেক ভাই জানে যে কার বাসায় লিফলেট এগুলো রাখা যাবে, তার বাবা মা সমস্যা করবে না, আরেক ভাই হয়তো অনেক টাকা, উনি আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে। তো আপনি যদি একা হন, যার কাছে শুধু টাকা, আপনি আর কিছু জানেন না, কিন্তু আপনি জানেন না কোথায় ভালো করে লিফলেট দিতে হয়, কোথেকে নিতে হয়, কার বাসায় রাখতে পারবেন, এগুলো আপনি কিছু জানেন না।
আপনি দেখে টিমে আসেন অনেক ধরনের মেধা শক্তি সামর্থ্য একসাথে যুক্ত হয়, ঠিক আছে? তো এই জন্য আমাদের এই আমাদের এই সংঘবদ্ধ শক্তিটার ফলাফল হচ্ছে এটা। তারপর দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা অর্জন হবে সোশ্যাল অ্যাক্টিভিজমের মাধ্যমে, সেটা হচ্ছে সামাজিক গ্রহণযোগ্যতা, ঠিক আছে? সামাজিক গ্রহণযোগ্যতা মানে হচ্ছে এই যে আমরা ধরেন সমাজকে তিন ভাগে ভাগ করি। এক ভাগ হচ্ছে যারা সেকুলার, যারা কট্টর সেকুলার, যারা ইসলামকে সমাজ থেকে দূর করে দিতে চায়। আরেক ভাগ হচ্ছে আপনারা যারা ইসলাম ভালোবাসেন, ইসলাম পালন করতে চান এবং সামাজিকভাবে ইসলামকে শক্তিশালী করতে চান। আরেকটা হচ্ছে সাধারণ মানুষ, ঠিক আছে? এটা এই পক্ষেও নয় পক্ষেও না, এটা হচ্ছে মাঝে মধ্যে নাস্তিকদেরকে গালি দিবে, আবার নাস্তিকরা তখন মিলিয়ে আপনাকে জমি দেখাবে, আপনাকেও গালি দিবে, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানে সাধারণ মানুষ। এদের উপর যে এদের মানসিকতার উপর যে নিয়ন্ত্রণটা, এই জিনিসটা সেকুলারটা রেখেছে বলে আজকে আমাদের দিন পালনটা কি সমাজে ক্রিমিনালাইজ। 90% মুসলমানের দেশে দাঁড়িয়ে থাকা কিভাবে ক্রাইম হয়, তাই না? ছেলে দাঁড়িয়ে রাখা শুরু করলে আপনার ভয় পেয়ে যায়, রাইট? তো এই জিনিসটা আমরা যদি সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি, যেমন আমি একটা উদাহরণ প্রায় সময় দিই, যেমন লালমনিরহাটের বাইরে একটু আগে একটা প্রোগ্রাম ওইখানে দিয়েছি, যে ওখানে একটা ভাঙা রাস্তা আছে, ঠিক আছে? ভাঙা রাস্তা, ওই রাস্তা দিয়ে প্রতিদিন সকালে মানুষ যাতায়াত করে। এখন ওখানে প্রশাসনের অনুমতি নিয়ে ওই ভাইরাও রাস্তাটা নিজেরাই ঠিক করে দিয়েছে, টাকা পয়সা জোগাড় করে মানুষের থেকে নিয়ে রাস্তা ঠিক করে দিয়েছে। এবার আপনি চিন্তা করেন যে দাড়ি টুপিওয়ালা কিছু ছেলে, তারা যুগ আছে যুগবা বুঝ মেরে তারা কাজ করছে কি রাস্তা ঠিক করতে, ঠিক আছে? এখন আপনি কি সাধারণ মানুষকে বিশ্বাস করতে পারবেন যে না না এরা আসলে খারাপ ছেলে, এরা তোমাদেরকে কাফের মনে করে তোমাদেরকে হত্যা করতে, এরা জন্য সাধারণ মানুষকে এটা বিশ্বাস করা সম্ভব না? কারণ তারা দেখছে কি ভাই এরা তো আমাদের জন্য কাজ করছে, তাই না? এরা একটা ভালো কাজ করছে। মানুষ সাধারণত যাকে ভালো হিসেবে মনে করে তার ব্যাপারে নেতিবাচক চিন্তা করেন, তাই না? তারপর আপনি যখন সমাজে কাজ করবেন, ধরেন আপনি 1 মাস কাজ করবেন, তারা আপনাকে একটু উইয়ার্ড মনে হবে যে এরা কোথেকে আসছে কাজ করতেছে, কিন্তু তারা আপনাকে বাধা দিতে পারবে না, তাই না? আপনি ভালোবাসা দিবসের বিরুদ্ধে বললে তারা আপনাকে বাধা দিবে না। দ্বিতীয় মাসে তৃতীয় মাসে আপনার কাজটা তাদের কাছে নর্মাল হওয়া শুরু করবে। তারপর একটা সময় তারা যখন তারা দেখবে যে না তারা যে বিষয়গুলো নিয়ে তাদের ছেলে মেয়েদের ব্যাপারে কষ্টে আছে, তার ছেলে মেয়ে স্বাধীন ফোন টিপে, তার ছেলে প্রেম করে, তার মেয়ে হয়তো ভার্সিটি থেকে নষ্ট হয়ে গেছে, এরকম কিছু একটা, তারা যখন দেখবে যে একদল যুবক এগুলোর বিরুদ্ধে বলছে, কাজ করছে। যেমন আমাদের একটা উদাহরণ আছে, আমরা ঢাকায় মাঝিমাল্লাতে ভালোবাসা দিবসের বিরুদ্ধে একটা মিছিল করি, এটা হচ্ছে হাস্যরসাত্মক মিছিল। তো ওখানে মিছিলটা করার পর দেখা যাচ্ছে যে আমরা যেখানে থামি সবাই ডাইপুটওয়ালা ছেলে, কিন্তু আমরা যারা মিছিল করছি, তো ওখানে যেখানে থামি সিএনজিওয়ালা আমাদেরকে বলছে যে আল্লাহ তোমাদের অনেক হাত দ্বারা করুক। বাস থেকে একটা আঙ্কেল নেমে আমাদের মিছিলে ঢুকে গেছে, তারপর পানিওয়ালা দিকে উনি পানি এনে দিচ্ছে আমাদেরকে, কারণ ওনারা নিজেরাও পছন্দ করছে না যে 14ই ফেব্রুয়ারি কি হচ্ছে, যে লেভেলের নষ্টামি হচ্ছে সোসাইটিতে, এই জিনিসটা ওনাদের পছন্দ হচ্ছে না। তো ওনারা যখন দেখে যে কিছু ছেলেরা বিরুদ্ধে কথা বলছে, তখন তাদের ওনারা আপন করে নেয়। আপনাকে যদি তারা আপন করে নেয়, সাথে সাথে আপনার গাড়ি কিন্তু তারা আপন করে নেবে, ঠিক আছে? এবং তরুণদেরকে, ছাত্রদেরকে সাধারণত সমাজে ভালো হিসেবে দেখা হয় যদি আমরা দাড়ি টুপি না থাকে আর কি। কেন ভালো হিসেবে দেখা হয়? একটা ছেলে যখন পড়াশোনা করে, সমাজের মানুষ মনে করে যে না সে সমাজে ভালো কিছু করছে, সে আমাদের বংশের গৌরব, ঠিক আছে, সমাজের আলো, এটা কিছু একটা মনে করে। তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে যে যখন ছাত্ররা কোনো একটা কাজ করে, ছাত্ররা কোনো একটা কথা বলে, মানুষ মনে করে যে তাদের কোনো স্বার্থ নেই, তারা নিঃস্বার্থভাবে কাজ করছে ছাত্ররা। কারণ হচ্ছে ধরেন রাজনীতিবিদরা এসে কি করছে, ত্রাণ দিচ্ছে, রাজনীতিবিদদের ত্রাণ দেওয়াকে মানুষ কি হিসেবে দেখবে, যে ভোট পাইতে আসছে, তাই না? তারপর ভোটের জন্য আসছে, বা যাতে সামনে মনে হয় নির্বাচনের জন্য কিছু একটা করতেছে। কিন্তু যখন ছাত্ররা এই কাজটা করে, সমাজের মানুষ মনে করে কি তারা নিঃস্বার্থভাবে কাজ করছে, ঠিক আছে? তো এইভাবে করে আমাদের কাজগুলো নর্মালাইজ করা সহজ হবে। আচ্ছা, তারপর তৃতীয়ত যে জিনিসটা হবে, আচ্ছা তৃতীয়ত যে জিনিসটা হবে সেটা হচ্ছে সামাজিক বয়ানের উপর আমাদের একটা নিয়ন্ত্রণ তৈরি হবে। যেমন আপনি এলাকায় কাজ করেন, 1 বছর পর 2 বছর পর এই এলাকার মানুষ আপনাকে পছন্দ করে, আপনাকে বিশ্বাস করে, আপনি যে কথা বলেন সেটা কি সে সত্য বলে মনে করে, এবং আপনার ছেলে তার ছেলে ঝামেলা করছে এবং সে বলছে ভাইদের সাথে বেশি, ঠিক আছে, আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। এটা আমাদের মাঝে মাঝে হয়, একজন মা উনি ফোন করে অনেক কষ্ট করে, এই যে নাই ও মাঝে মাঝে ওকে কল দিয়ে বলছিল যে তার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, কাজকর্ম করে না, তো এখন ওনার ছেলেকে যাতে আমরা মাঝে মাল্লাই নিই আমাদের কাজকর্ম, ঠিক আছে? এরপর আমি যখন একটা বই মেলায় যাই, একজন আপা উনি ওনার ছেলেকে আমার সাথে দিয়ে বলেন যে হ্যাঁ একটা ছবি তুলি যাতে এই ছবিটা দেখাতে পারি যে ওনাদের মতো হওয়া লাগবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু গত 2 বছর আগে ব্যাপারটা এরকম ছিল না। এই জিনিসটা কাজ করার মাধ্যমে সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন হয়েছে, রাইট? তো এখন ধরেন কোনো একটা ইনসিডেন্ট হলো, 5 দিনের মতো ইনসিডেন্ট ধরে,
বা ধরুন কোথায় মানে হিন্দুরা কিছু একটা করেছে, এখন মিডিয়াতে কি দেখাবে? মুসলমানরা প্রতিবাদ করে মিডিয়া কি দেখাবে? যে না কিছু জঙ্গি ইসলামিস্ট তারা হচ্ছে হিন্দুদেরকে ঘৃণা করে, এই জন্য তারা আন্দোলন করছে, তাই না? এখন আপনারাও যদি প্রতিবাদ করেন, আপনার কি মনে হয় সমাজের মানুষ 2 বছর পর আপনার কথা বেশি বিশ্বাস করবে না মিডিয়ার কথা বেশি বিশ্বাস করবে? আপনার কথা, কারণ তারা আপনাকে ভালোবেসে দেখে, আপনাকে দেখে, তারা কাজ করতে, আপনারা সমাজের অংশ, ঠিক আছে? সো তারা আপনার কথা, এইভাবে আমাদের সামাজিক বয়ানগুলোর উপরে, এই যে নিউজগুলোর উপরে আমাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে এবং আমাদের এইভাবে করে একটা দক্ষ কর্মী বাহিনী তৈরি হবে। আমার 27 মিনিট কথা হয়েছে, আমি 3 মিনিট আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো। সেটা হচ্ছে যে আপনারা অ্যাক্টিভিজম করার ক্ষেত্রে 4টা দিক মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কিছু বেসিক মূলনীতি, আরো অনেক কিছু আছে। সেটা হচ্ছে আপনাদের মধ্যে কেউ কেউ জ্ঞান তত্ত্ব নামের একটা গ্রুপ আছে, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। সেখানে আলোচনাগুলো এই যে স্বস্তি ভাই আছেন, আসিফ ভাই আছেন, ওনার আলোচনাগুলো ভালোভাবে করেন। তবে অ্যাক্টিভিজমে আপনাদের মেইনলি 4টা দিকে ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে ইন্টারনাল ম্যানেজমেন্ট, এক্সটার্নাল ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন আর হচ্ছে লিডার সার্ভিস। ইন্টারনাল ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আপনি আপনার ক্লাব কিভাবে পরিচালনা করবেন, আপনি সদস্য কিভাবে বাড়াবেন, টাকা পয়সা কোথেকে আনবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা মাসে কয়বার দেখা করবেন, সপ্তাহে কয়বার দেখা করবেন, তারপর আগামী 3 মাসে আপনারা কি কাজ করবেন, 5 মাসে আপনারা কি কাজ করবেন, এই জিনিসপত্রগুলোর যে ব্যবস্থাটা, এটা হচ্ছে ইন্টারনাল ম্যানেজমেন্ট। এক্সটার্নাল ম্যানেজমেন্ট হচ্ছে যে আপনি এলাকার মুরব্বীদের সাথে, ধরেন এলাকার মুরব্বী, তারপর কোনো বড়লোক মানুষ, হয়তো প্রশাসনের এমন কেউ যে হচ্ছে ইসলামের প্রতি সফট কর্নার রাখে, এই ধরনের মানুষদের সাথে আপনি কিভাবে আচরণ করবেন, কিভাবে ম্যানেজমেন্ট রাখবেন, এই জিনিসগুলো হচ্ছে এক্সটার্নাল ম্যানেজমেন্ট, বাইরের মানুষদের সাথে সম্পর্ক। 3 নাম্বার ব্যাপার যেটা, সেটা হচ্ছে ক্যাম্পেইন। আমরা সাধারণত বলি যে আপনারা প্রতি মাসে অবশ্যই একটা ক্যাম্পেইন করবেন। কেন প্রতি মাসে একটা ক্যাম্পেইন করবেন? ধরুন আপনি প্রথম মাসে কাজ করছেন, 3 মাস পর 3 মাস পরে গিয়ে আবার আরেকটা কাজ করছেন, তাহলে কি হবে? মানুষ আপনাকে ভুলে যাবে। আপনি যে মানুষের চোখে নর্মাল হতে যাচ্ছে, আপনার কাছে নর্মালাইজ করতে যাচ্ছে, এই জিনিসটা মানুষের চোখে নর্মালাইজ হবে না। কেন হবে না? কারণ সে আপনাকে দেখে মাঝে মধ্যে, ঠিক আছে? তো মানুষ আপনাকে যে পজিটিভিটি তৈরি হওয়ার কথা, ওই জিনিসটা আর হবে না। দ্বিতীয়ত, আপনাদের যে কর্মী বাহিনী আছে, যে ভাইরা আছে, যারা একসাথে কাজ করছেন, ধরুন আপনারা 10 জন মিলে ক্যাম্পেইন শুরু করলেন, আপনি 3 মাস কাজ না করে তারপর কাজ করলেন, দেখবেন যে 3 জন আছে, বাকি 7 জনের আর আগ্রহ নেই। যে আগ্রহটা ছিল প্রথমে, তারপর আগ্রহ নেই। কেন? কারণ কাজ হচ্ছে না। তো প্রতি মাসে অন্তত একটা করে হলেও কাজ করবেন, এবং সেটা যত ছোট হোক, দরকার হলে পানি দেওয়া হোক, দরকার হলে 100টা লিফলেট দিয়ে বের হয়ে রাস্তার মানুষকে দেওয়া হোক, এই জিনিসপত্রগুলো অবশ্যই করবেন। এবং সোশ্যাল মিডিয়া এগুলো ভালোভাবে প্রচার করবেন। সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে প্রচার করার কয়েকটা ভালো দিক আছে। একটা জিনিস হচ্ছে, ধরেন আপনি লিফলেট বিতরণ করছেন, আপনার প্রচার নাই, পুলিশ এসে ধরলো এই তোমরা লিফলেট বিতরণ করছো, আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ আমরা তো এই লিফলেট বিতরণ করছি, এটা প্রমাণ কি? প্রমাণ নেই। সে বললো আপনি হিজবুত তাহরির লিফলেট বিতরণ করা, আপনাকে ধরে নিয়ে যাবে, তাই না? তো আপনার কাজের একটা প্রমাণ রাখার জন্য হলো আপনার সোশ্যাল মিডিয়া গুলো প্রচার করতে হবে। তারপর আমরা মানুষের কাছে কাজগুলো পৌঁছাতে যাচ্ছি। যদি আপনি সামাজিকভাবে যতটা পৌঁছাতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। 3 নাম্বার হচ্ছে, আপনি কাজ করতে গিয়ে আপনার টাকা পয়সা লাগবে না। আমরা তো স্টুডেন্ট, বা আমাদের হয়তো টাকা পয়সা কম। তো আমরা যখন এই কাজগুলো করবো, মানুষ দেখবে, আমরা মানুষের কাছে টাকা বুঝতে পারবো যে আমরা এই কাজগুলো করতে চাই, সমাজে ইম্প্যাক্ট রাখতে চাই। সো আমরা এই কাজগুলো যাতে করতে পারি। যেমন আমাদের মাঝিমাল্লার দল, আলহামদুলিল্লাহ আমরা প্রায় প্রতি মাসে আমাদের রেগুলার 10-12 জন ডোনার আছে, তারা আমাদের মাসে রেগুলার টাকা দেয়। কেন? আমরা পুরো 1 বছর ধরে কাজ করেছি, কাজগুলো ওনাদেরকে দেখিয়েছি, দেন ওনারা আমাদের উপর আস্থা এনেছে যে না আমরা কাজগুলো করতে পারি, এবং তারা আমাদেরকে সেই হিসেবে টাকা দেয়। আচ্ছা, তারপর কাজ শেষে নিজেদের মূল্যায়ন এবং আত্মসংগঠন। 4 নম্বর যে বিষয়টা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনার বছর পর বছর যাবে কোনো পরিবর্তন আসবে না। সেটা হচ্ছে, যারা কাজ করছেন তাদের নিজেদের প্রত্যেকের তারবিয়া, নিজেদের ঈমান আমলগুলো ঠিক হওয়া, আকীদা মানহাজ ঠিক হওয়া, ঠিক আছে? আকীদা বলতে আমি সিফাত বুঝাচ্ছি না যে আল্লাহর হাত বা আল্লাহ কোথায় আছেন, এই ধরনের সিফাতগুলো বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি যে আপনার বেসিক আকীদা মানহাজ, যে ইলাহ মানে কি বুঝায়, আল্লাহ যে সর্বসর্বা, আল্লাহ নাই, এই ব্যাপারগুলো নিয়ে যে আকীদা মানহাজগুলো আছে, বা আমাদের আমল বা আমাদের কাজের যে ট্রেনিং গুলো, এই জিনিসপত্রগুলো নিজেদের মধ্যে ঠিক করতে হবে। এবং আমরা যদি এই জিনিসপত্রগুলো ঠিক করতে না পারি, তাহলে 5 বছর কাজ করে যাবো, তারপর আমরা যে 5 বছর আগে যেখানে ছিলাম সেখানে থাকবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা আমাদের ভাইরা সবসময় ভুল করেন, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের কাজের অডিয়েন্স হচ্ছে অন্যান্য দিনই সার্কেল, ঠিক আছে? যেমন আমরা মনে করি, আমরা এই যে প্রায় সময় আজকে সত্যি ভাইয়ের কাছেও প্রশ্ন আসছিল যে তাবলীগের ভাইরা তো আমাদের কাজে বাধা দেয়, আমরা কি করবো? শিবিরের ভাইরা আমাদের কাজে বাধা দেয়, আমরা কি করবো? আমাদের টার্গেট অডিয়েন্স কিন্তু অন্যান্য ইসলামী দলের ভাইরা না, এই জিনিসটা বুঝতে হবে। আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে সাধারণ মানুষ।
আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। যেমন আমাদের মাধ্যমিক যারা আছে, আমাদের থার্ড ফেজের সব ছেলেরা হচ্ছে সাধারণ ছেলেপেলে। আমরা শিবিরের কোনো ভাইকে ধরে দাওয়াত দিলে ভাই গণতন্ত্র কেন হারাম বা তাবলিগের কাজ দিয়ে কিছু হবে না, আসেন আমার সাথে আসেন, এভাবে আমরা কাজটা করি না। আমরা সাধারণ মানুষের কাছে কাজ করেছি, কিছু ছেলে আমাদের কাজ দেখেছে এবং তারা বললো যে ভাই আমাদের মনে হচ্ছে কাজটা ভালো, আমি আপনার সাথে কাজ করতে চাই। দেন এই ছেলেগুলোকে আমরা এনেছি, আমাদের সাথে রেখেছি, ট্রেনিং করিয়েছি, তারবিয়া করেছি, দেন তারা এখন আমাদের সাথে কাজ করে। ইভেন চাঁদপুরে এক ছাত্রলীগের ভাই, সে হচ্ছে মানে মানে প্রচন্ড ছাত্রলীগ, মিছিল মিছিল একদম সবার সামনে সিগারেট টিগারেট খান, অনেক কিছু করে। কিন্তু চাঁদপুরে একটা টিম আছে ওই যে আমাদের খিজিতে, তো ওনাদের সাথে কাজ করতে করতে এখন আর ওই ছাত্রলীগের কাজ হলাম না, কারণ ওনারা ছাত্রলীগের কাজ ভালো লাগে না। উনি এখন এই কাজগুলো করেন, এখন একটু একটু করে নামাজ পড়া শুরু করেছেন, সিগারেট ছেড়ে দিয়েছেন। সো এইভাবে করে সাধারণ মানুষের মধ্যে আমরা কাজ করতে পারি, সাধারণ যুবক সমাজ থেকে আমরা একদল ছেলেকে তুলে আনতে পারবো যারা আল্লাহ দিনের জন্য কাজ করবে এবং দীর্ঘমেয়াদে কাজ করবে। ঠিক আছে, তো আমার আলোচনা এখানেই শেষ, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির নাম তো আপনারা সবাই জানেন, ওই যে পাঠ্য বইয়ে যারা শনি শনিবার গল্পটা জেনারেশন ঢুকিয়েছে, ওরা 2015 সাল থেকে কাজ করছে পাঠ্য বই জিনিসটা ঢোকানোর জন্য। এমনি তো ওরা কাজ করছে 1990 দশক থেকে, পাঠ্য বই ঢোকানোর জন্য কাজ করছে 2015 সাল থেকে। ওরা 2015 সাল থেকে বারবার এনসিপির কাছে যায়, এটা নিয়ে লবিং করে, এটা নিয়ে কথাবার্তা বলে, তারপরে 2023 সালে এসে এই জিনিসটা পাঠ্য বই ঢুকে। তার মানে শুধু পাঠ্য বই ঢোকানোর জন্য ওরা 2015 থেকে 2023 মানে প্রায় 8 বছর কাজ করেছে, তাই না? তারপর 1990 সাল থেকে এখন পর্যন্ত কাজ হলে তাহলে 23-38 প্রায় 40 বছর তারা কাজ করেছে বাংলাদেশে। এবং তারা কাজ কেন করে? তারা কাজ করে তারা জাস্ট মানে নিজেরা নষ্টামি করতে চায়, এই জন্য এদের কোনো কিন্তু মহান লক্ষ্য নাই, এরা জাস্ট নষ্টামি করতে চায়, এরা সমকামিতা করতে চায়, এটার জন্য তারা কাজ করে। এই যে 40 বছর ধরে কাজ করছে এবং পাঠ্যবই ঢোকাতে আর 8 বছর ধরে কাজ করছে। অথচ আমাদের সামনে আরো অনেক বড় লক্ষ্য আছে। আমাদের শুধু লক্ষ্য না, আমাদের এবার অনেক কিছু বাঁচানোর আছে। যেমন আপনি যদি সমকামীদেরকে কাজ করতে না দেন কি হবে? তারা সমকামিতা করতে পারবে না, দেন তারা নিজেকে পরিবর্তন করে নর্মাল যৌনতা অভ্যস্ত করবে, তাই না? কিন্তু আমরা যদি কাজ না করি, আমাদের চাইলে আমরা, আপনাদের অনেকে ছোট ভাই বোন আছে, আপনার ছোট ভাই বোনদেরকে কি দিনের উপর রাখতে পারছেন? পারছেন না। এবার আমার নিজের কাজিনরা প্রেম করছে, নষ্টামি করছে, দিনের উপর নাই। ঠিক আছে, আমার আপন ছোট ছোট আমার ভয় হয়। তো আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমি নিজের ভাইকে ভাই বলতে পারবো না, বোনকে বোন বলতে পারবো না। তারপর হচ্ছে আমার দিনকে দিন আমার নিজের দিন পালনের যে অধিকারটা, সেই জিনিসটা কমে আসছে এবং সমাজে সেকুলারিজম, ফায়সা, কুফর এগুলো বাড়ছে। তো মানে তারা যে যৌনতার অধিকার নিয়ে যদি 40 বছর কাজ করতে পারে, আমরা টানা 1 সপ্তাহ কাজ করতে পারি না আমাদের দিনের জন্য। এই ব্যাপারটা আমাদের জন্য লজ্জাজনক, এটা একজন মুসলমান হিসেবে। কারণ কাফেররা জাস্ট নষ্টের অধিকারের জন্য এই লেভেলের এফোর্ট দিতে পারে, কিন্তু আমরা যেটার ব্যাপারে আমরা জানি যে আমরা সফলতা পাবোই, আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তো সেই থেকে আমাদের কাজ করতে এত পারি না, এই জিনিসটা আমাদের জন্য লজ্জাজনক, হতাশা লাগে। দিন শেষে একটা করে না দিয়ে শেষ করি, যে জিনিসটা আল্লাহ বলছেন যে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার জীবন, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার যাবতীয় ইবাদত, আমার সালাত সবকিছু আল্লাহর জন্য। যদি আমরা এটাকে আমাদের মতো নিয়ে কাজ করতে পারি, তাহলে আমি সোশ্যাল মিডিয়া টাইম কমিয়ে দেবো, আমি আর দাওয়াতিতে টাইম কমিয়ে দেবো। আমার যেটা সিরিয়াস কাজ এবং আমার দায়িত্ব যেটা, আমার নিজেকে চিন্তা করো যে আমি কে আসলে। আপনি যখন চিন্তা করবেন আমি একজন সন্তান বা আমার কথা চিন্তা করবেন, আমি একজন মুসলমান, তখন বাংলাদেশে মুসলমানদের অস্তিত্ব নিয়ে চিন্তা করবেন। যদি আপনি আপনার লাইফের ব্যাপারে সিরিয়াস হন, তাহলে আপনি বাইরের কাজগুলো কমিয়ে এনে এখানে একটু সময় দেবেন, এফোর্ট দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সফল করবেন। 2 বছর আগে আমাদের অবস্থা দেখুন, আজকে 2 বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ধরনের সফলতা দিয়েছে। এবং এই জিনিসটা শেষ না, অনেক পথ বাকি আছে। আমরা যদি 100% যেতে হয়, আমরা হয়তো 20% গেছি, আরো 80% পথ বাকি আছে। এই জন্য আমাদের সবাইকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।